আমি শাহরিয়ার ইমন শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ডেপুটি আইসিটি সেক্রেটারি। 5ই অগাস্টের আগে তুমি এই যে কথিত যারা বৈষম্য বিরোধী ছাত্রজোট বলছে, এদের কর্মকাণ্ডগুলো বিশেষ করে তোমার ক্যাম্পাসের আশেপাশে সেটা তুমি কেমন দেখেছো? কথিত যে মবের ব্যাপারগুলো হয়েছে সারা বাংলাদেশ কেন্দ্রিক, সর্বপ্রথম জাহাঙ্গীরনগর দিয়েই শুরু হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ 14ই জুলাই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি মিছিল পরিচালনা করতেছিল। হঠাৎ করে যেই মব বাহিনী, শিবির বাহিনী এবং অন্যান্য যেই কথিত ছাত্র সংগঠন, তারা অতর্কিতভাবে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপর হামলা করে। সেই হামলায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং তার মাথা ফেটে যায়। পরবর্তীতে একই হামলার পরবর্তীতে কিছুক্ষণ পরপর ছাত্রলীগের উপর হামলা করা হচ্ছিল এবং সেই হামলার জের ধরে এনভায়রনমেন্টাল সায়েন্স বঙ্গবন্ধু হলের সামনে থেকে বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী আক্রমণের শিকার হয় এবং পরবর্তীতে তারা জঙ্গল, তারপর পুকুরের মাঝখান দিয়ে পালাতে সক্ষম হয়। আবার কেউ কেউ সেই আক্রমণের দ্বারা ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু জুলাই মাসে তো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো রেজিস্ট্যান্স কেন আসেনি? প্লাস তোমাদের পক্ষ থেকে কোনো কন্ট্রিবিউট কিছু ছিল যে তোমাদের কারণে কিছু হয়েছে? আসলে কথিত যে আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রলীগও প্রাথমিকভাবে এবং আন্দোলনের শেষ পর্যন্ত বৈষম্য বিরোধের পক্ষেই ছিল। অর্থাৎ ছাত্রদের যে নৈতিক দাবি ছিল, ছাত্রলীগ শুরু থেকেই সেটা সমর্থন দিয়ে এসেছে। সেটা কেন্দ্রীয় ছাত্রলীগ কিংবা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সব জায়গায় তাদেরকে সমর্থন দিয়ে এসেছে। কিন্তু তাদের যেহেতু উদ্দেশ্য আসলে বৈষম্য বিরোধী কিংবা কোটা সংস্কার ছিল না, সেই ক্ষেত্রে তারা অতর্কিত হামলা করে আর কি ছাত্রলীগের উপর। তো 5ই অগাস্টের পর আমরা দেখেছি যে ছাত্রলীগের উপর ভয়ঙ্কর রকমের নির্যাতন আমরা লক্ষ্য করেছি। আওয়ামী লীগ কর্মীদের উপরে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া। তোমার উপরে কোনো অ্যাটাক হয়েছিল? 5ই আগস্টের আগে থেকে যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপর ব্যাপকভাবে আক্রমণ, হামলা মামলা হচ্ছে। আর সারা বাংলাদেশে যে আন্দোলনটা ছড়িয়েছে সেটা প্রাথমিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই ছড়িয়েছে। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপর আক্রমণের পরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে জঙ্গি গোষ্ঠী, ওরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনে আক্রমণ করে এবং সেখানে মবের সৃষ্টি করে। সেই মব থেকেই বিদ্যুৎ অফ ছিল। বিদ্যুৎ অফ থাকার সুবিধা তারা মাথায় নিয়ে বিভিন্ন প্রকার লাইভ, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিকাস্ট করে যে তারা আক্রমণের শিকার হয়েছে, যার কারণে সারা বাংলাদেশব্যাপী তারা একটা সিম্পিথি গেমের আয়োজন করেছিল আর কি। সেই সিম্পিথি গেমের অংশ হিসাবে সবাইকে এই আন্দোলনে সামিল করেছে। পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সীমাবদ্ধতার শিকার হয়েছে। পুলিশ, যৌথ বাহিনী এবং মব বাহিনী, জঙ্গি বাহিনীর বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে। পাশাপাশি আমিও বেশ কয়েক জায়গায় আক্রমণের শিকার হয়েছি। আমি হয়তো ভাগ্যক্রমে বেঁচে ফিরেছি, কিন্তু ছাত্রলীগের অনেকেই বেঁচে ফিরতে পারে নাই। আবার কেউ কেউ আক্রমণের পর জেলে যেতে হয়েছে। ইভেন আমি যদি সরাসরি বলতে চাই, আমার ব্যক্তিগতভাবে আমি কামাল উদ্দিন হল ছাত্রলীগের অংশ ছিলাম এবং সেখানে আমার জুনিয়র ছিল শরীফুল ইসলাম সোহান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য। তাকে গত পরশুদিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণকালে ছাত্রদলের ক্যাডাররা তাকে মারধর করে এবং পরবর্তীতে প্রক্টরের নির্দেশনায় পুলিশ বাহিনী তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করাকালীন সময়ও দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনেই তার উপর আক্রমণ করা হয় এবং বর্তমানে সে জেল হাজতে আছে। এটি শুধুমাত্র ছাত্রলীগের একটি উদাহরণ। এরকম প্রত্যেকটা জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সবার উপরেই এইভাবে আক্রমণ হচ্ছে। তো তার বিরুদ্ধে কি কোনো ধরনের মামলা ছিল? সোহান যাকে ধরা হয়েছিল, না, তার উপর কোনো প্রকার মামলা ছিল না। এবং পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জেনেছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পুলিশ বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছে। যদিও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসাবে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকা একেবারেই নিষেধ, তারপরও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের প্রত্যক্ষ মদদে পুলিশ প্রবেশ করে এবং কোনো প্রকার মামলা ছাড়াই তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো আমরা জেনেছি যে সবসময় এটা জানতাম একদম আমাদের স্কুল জীবন থেকে যে জাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামাত কখনো আন্দোলন দানা বাঁধতে পারে না। এখন কি পরিস্থিতি একই রকম? জামাত শিবির তারা রাজনীতি করছে?
জামাত খুব সম্ভবত 90-এর দশকে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটা হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের যত প্রকার ছাত্র সংগঠন আছে সকলের প্রত্যক্ষ সম্মতির ভিত্তিতে জামাত এবং জামাতের যে স্টুডেন্ট উইংস ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষিদ্ধের কারণে জামাত আসলে সরাসরি বা হচ্ছে লোকচক্ষুর সামনাসামনি কখনো তাদের প্র্যাকটিস করতে পারেনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে ছাত্র সংগঠন, ওই ছাত্র সংগঠনের অন্তরালে জামাত তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে গিয়েছে এবং বর্তমানের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট অনুযায়ী জামাত তাদের নিয়মিত কার্যক্রম এবং হচ্ছে খুব রিসেন্টলি একটি প্রোগ্রাম করতে যাচ্ছে, সেটার নাম হচ্ছে আস্ক শিবির নো শিবির। তো এভাবে হচ্ছে কি জিনিস আস্ক শিবির নো শিবির? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি সবাই সম্মিলিতভাবে একটি প্রোগ্রাম করতে যাচ্ছে। সেই প্রোগ্রামে হচ্ছে শিক্ষার্থীদের শিবির অনেক ফ্রেন্ডলি সেটা প্রুভ করার জন্যই খুব সম্ভবত একটি প্রোগ্রাম করতে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আদতে আপনারা হয়তো সবাই জেনে থাকবেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিনের আলোতেই খুন হয়েছে, কিন্তু তার কোনো বিচার তো করা হয়ই নাই, বরঞ্চ শিবিরের ওই ছেলেগুলো পর্যন্ত এখন পরীক্ষা দিতে পারছে, নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে, রাজনীতি করতে পারছে। লোকচক্ষুর অন্তরালে তো নাই, বরং সবার সামনেই নিয়মিত কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। অপরদিকে আপনি লক্ষ্য করলে দেখবেন যে ছাত্রলীগের কিংবা হচ্ছে বেশ কিছু সাধারণ শিক্ষার্থী যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই এবং রাষ্ট্রের স্বাধীন নাগরিক, তারা ক্যাম্পাসে আসতে পারতেছে না, তাদের জীবন হুমকির মুখে এবং তারা ক্যাম্পাসে আসলে নানা প্রকার মবের শিকার হচ্ছে এবং পরবর্তীতে পুলিশ এবং অবৈধ ইউনুস সরকার তাদেরকে অ্যারেস্ট করাচ্ছে। তুমি ছাত্রলীগকে নিষিদ্ধ করবার পর তুমি এখানে এসছো, তাই তো? তোমার এই দিনগুলো কিভাবে কাটলো এখানে আসার আগ পর্যন্ত, বা কিভাবে নিজেকে তুমি প্রকাশ্যে কি আনতে পেরেছিলে? 5 তারিখের পর আমার জীবন খুবই হুমকির মুখে ছিল। আমি যদি বলতে চাই, ঢাকায় পুলিশ এবং হচ্ছে মবের যে ব্যাপারটা, এরা ছাত্রলীগের কর্মী পর্যায়ে যাদেরকে পাবে তাদেরকেই হত্যা করতেছিল। প্রচুর ছাত্রলীগের কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। সেই ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছি, আমার জীবন অবশ্যই হুমকির মুখে ছিল। অপরদিকে আমি যদি গ্রামেও যেতাম, গ্রামে জামাত শিবির বা বিএনপিদের যে আক্রমণ, সে আক্রমণ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সো আমাকে একটু জীবন হুমকির মুখে ছিল, যার কারণে আমি বিভিন্ন জায়গায় পলাতকের মতোই ছিল এবং নিজেকে লুকিয়ে রাখতে হয়েছিল। আর আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই ক্ষেত্রে আমি উচ্চতর শিক্ষার জন্য পরবর্তীতে যুক্তরাজ্যের ফাইল প্রসেস করি এবং যুক্তরাজ্যে পাড়ি জমাই। সবশেষ যদি তোমাকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলতে হয়, ছাত্রলীগ সম্পর্কে যে মিথ্যে রটনা ছড়ানো হয়েছে সব কিছু মিলে, জেনজি প্রজন্ম, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? দেখুন, ছাত্রলীগ হচ্ছে এই দেশে এমন একটি সংগঠন যে সংগঠনের 17,000 নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের স্বাধীনতায় ছাত্রলীগের সরাসরি অবদান রয়েছে। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে 6 দফা কিংবা 70-এর প্রাদেশিক নির্বাচনে ছাত্রলীগের খুব ভালো অবদান ছিল। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো তো শিক্ষার মান সমুন্নত রাখতে ছাত্রলীগ সবসময় বদ্ধপরিকর ছিল এবং আপনি বিগত আওয়ামী আমলে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কখনোই ক্ষুণ্ণ হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে কারোর জীবনই সেফ না, সবাই একটা হুমকির মধ্য দিয়ে জীবন পরিচালনা করতে হয়, কারোর জীবনই আসলে সেফ না। তো ছাত্রলীগ আসলে সবসময় শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে কাজ করে গিয়েছে এবং আগামীতেও করে যাবে। ছাত্রলীগ সেভাবেই বদ্ধপরিকর। আর তরুণ প্রজন্মদেরকে কিছু বলতে চাও? তরুণ প্রজন্ম আসলে একটা আয়না ঘরের মধ্যে ছিল, আসলে ওই আয়না ঘরের ভিতরে থেকে তাদেরকে আয়নার বাইরে যেভাবে প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টরের মাধ্যমেই ওরা আসলে বাইরের দুনিয়াটাকে দেখেছে। এটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি সবসময় তাদেরকে দেখিয়েছে এবং তারা সফল হয়েছে। ইতিপূর্বে হয়তো তারা এটা বুঝতে পেরেছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে। তাদেরকে আরও সচেতন হতে হবে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করতে হবে, এই লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ।